আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইউরোপে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ফুটবল দল। সান মেরিনোকে হারালো 2-1 গোলের ব্যবধানে। হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আবারও অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সীমান্তে 60 জনের পুশইন ঠেকালো বিজিপি। পরিস্থিতি পর্যবেক্ষণ এবং টহল জোরদার। বাংলাদেশি সহ ভারতে থাকা অবৈধ অভিবাসীদের দ্রুত বিতরণ চাইছে মোদি সরকার। বৈদেশিক কর্মসংস্থান খাতে বাজেটের অন্তত 1% বরাদ্দ চান বিশেষজ্ঞরা। প্রশিক্ষণ ও আবাসন সহায়তায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে পুরান ঢাকার মানুষ। অলিগলিতে বাহারি জার্সিতে অসংখ্য ভক্তের র্যালি। সমর্থক বেশি আর্জেন্টিনা ও ব্রাজিলে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপে প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ফুটবল দল। সান মেরিনোকে হারালো 2-1 গোলে। ম্যাচের 19 মিনিটে দলকে এগিয়ে দেন তপু বর্মন। 12 মিনিট পরে সমতা ফেরায় সান মেরিনো। দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তনের পর খেলায় গতি বাড়ে বাংলাদেশে। 86 মিনিটে তপুর দ্বিতীয় গোলে জয় পায় টাইগাররা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ইউরোপে প্রথমবার বাংলাদেশ ফুটবল দলের জন্য জাতীয় সঙ্গীত, শ্রদ্ধা, ভালোবাসায় খেলোয়াড় ও সমর্থকরা। প্রথমবার ইউরোপের কোনো দলের সাথে খেলা। কোচ থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট। কেমন খেলে বাংলাদেশ তাই দেখার অপেক্ষায় কোটি ভক্ত সমর্থক। প্রথম একাদশেই চমক দেখান কোচ, বসিয়ে রাখেন সমিত সোম, ফাহমিদুল জায়ানকে। ফিফা র্যাঙ্কিংয়ে সবশেষ 211 নম্বর দল সান মেরিনো পরীক্ষায় ফেলে 30 ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে। বলের দখল, পাস, প্লেসিং সব কিছুতেই এগিয়ে থাকে তারা। কিভাবে ডিল করে বাংলাদেশ? ও মাই গড! বাংলাদেশের দর্শকদের দখলে ছিল সান মেরিনোর স্টেডিয়াম। ম্যাচের 19 মিনিটে তাদের উল্লাসে ভাসান ডিফেন্ডার তপু বর্মন। মোরসালিনের দারুণ পাসে হেডে গোল করেন তিনি। এবং সান মেরিনোর মাটিতে বাংলাদেশের প্রথম গোল তপু বর্মন। এরপর ঘুরে দাঁড়াবার চেষ্টা করে মাত্র 3টি আন্তর্জাতিক ম্যাচে জয় পাওয়া সান মেরিনো ফলও পায় তারা। ডিফেন্ডার তপু বর্মনের ভুল মার্কিং আর গোলকিপার মিতুল মারমার দুর্বল অবস্থানে সমতা ফেরায় মেরিনো। এই জায়গাতেই তপু বর্মন বোধহয় ভুলটা করে বসলেন। এই ক্রিস অফ স্পেস, সেখান থেকে কাট ব্যাক। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে একাদশে 4টি পরিবর্তন আনেন কোচ ডুলি। সমিত সোম, ফাহমিদুল, রানা, জায়ানকে মাঠে নামান তিনি। ফলও পায় বাংলাদেশ। খেলায় গতি বাড়ে, সৃষ্টি হয় গোলের সুযোগ। একটা ক্রস এবং সেখান থেকে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশকে ভয় ধরিয়ে দেয় সান মেরিনো। ইউরোপের প্রথম ট্যুরে বাংলাদেশ কি জয়হীন থাকবে এমন শঙ্কা দেখা দেয় সমর্থকদের মনে। তবে ম্যাচের 86 মিনিটে ইতিহাস গড়েন সেই তপু বর্মন। আবারও দারুণ হেডে করেন দ্বিতীয় গোল এবং সেখান থেকে বাংলাদেশের গোল। বাংলাদেশ এগিয়ে গেল সান মেরিনোর বিপক্ষে দ্বিতীয়বারের মতো এবং আরও একবার সেই তপু। ম্যাচের অতিরিক্ত সময়ে পুরনো রোগ পেয়ে বসে বাংলাদেশকে। গোলকিপার মিতুল মারমার শীর্ষতোষ ভুলে প্রায় গোল পেয়ে যায় সান মেরিনো। রেফারির চোখ এড়িয়ে গেলেও ওটা গোল ছিল কিনা তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। গোলটা হয়নি, মিতুলের সামনে একটা ড্রপ। নিয়মটা হচ্ছে। তবে সব ছাপিয়ে রেফারির শেষ বাঁশিতে ইউরোপ জয়ের ইতিহাসে নাম লেখায় বাংলাদেশ ফুটবল দল। ইউরোপের মাটিতে ইউরোপের দেশের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ বাংলাদেশ ফিরছে জিতে। এই জয়ে তৃপ্তি থাকলেও বেশ কিছু জায়গায় হয়তো উন্নতির চেষ্টা করবেন নতুন কোচ থমাস ডুলি। কারণ বিশ্ব মঞ্চে যেতে হলে এমন খেলার সুযোগ
খুব একটা থাকবে না। স্মরণীয় করে রাখলো বাংলাদেশ। মাহবুব কবির চপল, ATN বাংলা। বাংলাদেশের জন্য একটা নতুন শুরু। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গত রাতে 11:15টার দিকে 9 নম্বর গেটের পাশে কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে বেশি ছড়াতে পারেনি আগুন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফ্লাইট ওঠানামায় কোনো প্রভাব পড়েনি। কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত করছে কর্তৃপক্ষ। গত বছর অক্টোবরে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত আগুন নেভানোর সক্ষমতা নিয়ে ওঠে। গত 24 ঘন্টায় ভারতের সাথে বিভিন্ন জেলার সীমান্তে 60 জনের পুশিন ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 2 দিন ধরে শূন্য রেখায় অবস্থান করছে 28 জন। তাদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি উভয় দেশের সীমান্ত বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মিজান শাহজাহানের রিপোর্ট। अभारतीयों दर्जा देखिए दा घुसपैठिया हटाओ, जाओ जहाँ से आया था उस रास्ता से जाओ, वापस যাও বাংলাদেশ। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরেই ঘোষণা দেন অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে তার রাজ্য সরকার। তবে এ ব্যাপারে ঢাকার অবস্থান স্পষ্ট, দিল্লির সাথে কূটনৈতিক প্রক্রিয়ায় যে কোনো সমস্যার সমাধান হবে। কোনো ধরনের আলোচনা না করেই গত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্ত বাহিনী BSF। শুক্রবার নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ 17 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে BSF। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে লালমনিরহাটের আলাদা 3টি সীমান্তে পুশিনের জন্য 33 জনকে জড়ো করেছে BSF। শুক্রবার মধ্যরাত থেকে জেলার পাটগ্রাম উপজেলা শ্রীরাম, হাতিবান্দার বড়খাতা ও আদিতমারির দিগলতারি সীমান্তে তাদেরকে পুশিনের চেষ্টা করা হয়। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে BSF। বিজিবির শক্ত অবস্থানের কারণে তাদেরকে এখন শূন্য রেখায় বসিয়ে রাখা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে BSF 28 জনকে পুশিনের চেষ্টা করে, তারা এখনও শূন্য রেখায় অবস্থান করছে। নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, পতাকা বৈঠকে BSF জানিয়েছে বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে। প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতের বেলা এই পুশিংটা করেছে। তো এখন BSF কথা বলে এটা সিদ্ধান্ত নেবে কখন তারা এটা উইথড্র করে নিয়ে যাবে। পুশ-ইন পুশ আউট নয়, কূটনৈতিক তৎপরতায় সীমান্ত সমস্যার সমাধানে বিশ্বাসী বিজিবি। মিজান শাহজাহান, ATN বাংলা। বাংলাদেশ সহ ভারতে থাকা সকল অবৈধ অভিবাসীর দ্রুত বিতরণ চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন। তিনি জানান, উভয় পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সমস্যার সমাধানে আগ্রহী দিল্লি। রণধীর বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে বেশ কিছু অনুরোধ জানানো হয়েছে, যাতে করে জাতীয়তা নিশ্চিত করার মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে যেতে পারে অবৈধ অভিবাসীরা। তিনি বলেন, অনুরোধগুলো ঝুলে থাকায় সিদ্ধান্ত নিতে পারছে না ভারত সরকার। তবে পুশিন নিয়ে কোনো কথা বলেনি জয়সাল। All foreign nationals in India, if they are here illegally, including from Bangladesh, we have laws to deal with them and they'll be accordingly dealt with. As far as deportation of these people is concerned, there is a bilateral mechanism in place, and once we refer these cases to the Bangladeshi side for them to verify the nationality of these people, and once it is verified, then we take forward the deportation process. বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার আশা ব্যক্ত করেছেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বিনিময়ে স্মারক সই হয়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু।
সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বিনিময়ে স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং এই অগ্রযাত্রায় তুরস্ক দৃঢ়ভাবে পাশে থাকবে। তুরস্ক এই ইতিবাচক পরিবর্তনকে সমর্থন করে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান $1.3 বিলিয়ন বাণিজ্যকে $2 বিলিয়ন উন্নীত করার জন্য আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগগুলোও আমরা পর্যালোচনা করছি। রোহিঙ্গা ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব ঐতিহাসিক। ভবিষ্যতেও দুই দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কূটনীতি, সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও শক্তিশালী হবে। বাংলাদেশ সমতা, পারস্পরিক সম্মান এবং ন্যায়ভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে। শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই সমৃদ্ধির জন্য বাংলাদেশ তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী সভাপতি নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা ও সম্মানেরই প্রতিফলন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সমস্যা নিয়ে বাংলাদেশের চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা কামনা করেছে জামায়াত। শুক্রবার রাতে বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক শেষে একথা জানান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দেশের চামড়া, পাট ও গার্মেন্টস শিল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতায় তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে আমির। বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। এট দ্য সেম টাইম বাংলাদেশে আইনের শাসন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন, ব্যাংক বিমার ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা এবং বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা, এই সমস্ত বিষয়ে তাদের পক্ষ থেকে বন্ধু রাষ্ট্র হিসাবে করণীয় কিছু থাকলে সেটাও তারা যাতে পালন করতে পারে সেই ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি, অনুরোধ করেছি। পরিকল্পিতভাবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, সব চক্রান্ত মোকাবেলা করে সঠিক পথে এগিয়ে যাবে সরকার। সামাজিক মাধ্যম ব্যবহার করে রাজনীতিবিদদের হেনস্থা করা হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতির স্বাভাবিক ধারা বিনষ্টের অপপ্রয়াস চলছে। গণতন্ত্রে বিশ্বাস করেন এমন অশুভ শক্তির উত্থান হয়েছে দাবি করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এলজিআরডি মন্ত্রী বলেন, উদার গণতান্ত্রিক দল হিসেবে জনগণকে সাথে নিয়ে সামনে এগোতে চায় বিএনপি। কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার আমরা গঠন করতে পেরেছি। এখন এই সরকার দায়িত্ব হবে
খুব দ্রুততার সঙ্গে আপনার এই যে চক্রান্ত, সেই চক্রান্তকে চিহ্নিত করে সঠিক খাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। আলাদা সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও বেশ কয়েকজন। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ফেরিঘাটে পন্টুন থেকে আবারও পদ্মায় পড়ে যায় একটি বাস। তবে বাস থেকে আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি। ঘটনার পরপরই চালক ও তার সহকারী সহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। প্রায় ৩ ঘন্টা পর নদী থেকে ওপরে তুলে আনা হয় বাসটি। প্রতিনিধিদের তথ্য ছবিতে জানাচ্ছেন মাসুদ রানা। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক দুর্ঘটনা পুনরাবৃত্তি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে এসবি নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যায়। এই নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। তবে স্বস্তির বিষয় হলো এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। চালক ও সহকারী সহ ৩ জনকে উদ্ধার করা হয়। ঘটনার প্রায় ৩ ঘন্টার পর নদী থেকে উপরে তুলে আনা হয় বাসটিকে। বাসের ভিতরে কোনো যাত্রী ছিল না, তারপরেও আমরা আমাদের যে ডুবুরির দল চেষ্টা করতেছে বাসের ভিতরে আরও তল্লাশি করে দেখার জন্য। এদিকে পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ অটোরিকশা ৩ যাত্রী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এই ঘটনায় আহত জ্যোৎস্নার স্বামী কাউসার ও তার মেয়ে আদিবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। টাক এসে ওনাকে পিছন থেকে ডাইরেক্ট মারিয়ে দিচ্ছে, সামনে বড় এসে অনেক দূরে হিট করে অনেকে আঘাত করা হয়েছে, একবার গাড়ি একবার তছনছ হয়ে গেছে। সিরাজগঞ্জে বেলকুচি মেঘুল্লায় যাত্রীবাহী বাস চাপায় অটো ভ্যানের চালক সহ ৩ যাত্রী নিহত হয়েছে। পুলিশ জানায় বেলকুচি আঞ্চলিক মহাসড়কের মুকন্দি গাতি গ্রামে একটি ভ্যানের এক্সেল ভেঙে সড়কের উপর পড়ে যায়। এ সময় বিপরীতমুখী একটি বাস ভ্যানটির উপরে উঠে গেলে ঘটনাস্থলে ভ্যানের চালক সহ ৩ যাত্রী মারা যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে আটকে যায়। এতে বাসের অন্তত 10 যাত্রী আহত হয়। অন্যদিকে গোপালগঞ্জের মকসুদপুরের রাগদিয়া এলাকায় 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয় অন্তত আরও 25 জন। মাসুদ রানা, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1411টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন করে 243টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং উপসর্গ দেখা দিয়েছে 1168 জনে। চলতি বছরের 15 মার্চ থেকে 5 জুন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 610 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 91টি শিশু এবং উপসর্গে মৃত্যু হয়েছে 519 জনের। এবার বাজেট প্রসঙ্গ। প্রবাসী আয় বাড়াতে এবারের বাজেটের অন্তত 1% এই খাতে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন 5 বছরে 1 কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জনে দক্ষ কর্মী তৈরির কোনো বিকল্প নেই। এজন্য শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণে দরকার বড় অঙ্কের অর্থ বরাদ্দ। অবশ্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, কর্মীদের প্রশিক্ষণ, আবাসন সহায়তায় এবারের বাজেটে থাকছে চমক। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার। তবে বিনিয়োগ, রপ্তানি আয় ও কর্মসংস্থানের ধীরগতি এই বিশাল বাজেট বাস্তবায়নকে কিছুটা শঙ্কার মুখে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আশার আলো দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বর্তমানে যার উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 34 বিলিয়ন মার্কিন ডলার। তথ্য বলছে, বিগত অর্থবছরগুলোতে প্রবাসী কল্যাণ খাতে বরাদ্দ বাড়লেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। গেল 2022-23 অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল 619 কোটি টাকা, যা ধাপে ধাপে বেড়ে আবার কমে 2025-26 অর্থবছরে দাঁড়ায় 852 কোটি টাকায়। তবে জাতীয় বাজেটের তুলনায় এই অঙ্ক খুবই সামান্য। 1 কোটি কর্মী যদি আমরা আগামী 5 বছরের মধ্যে প্রেরণ করতে চাই, তাহলে অভিবাসন খাতের বাজেটকে আমরা এই দাবিটা করতে চাই অন্তত পক্ষে
1% না হলেও, মোট বাজেটের 1% না হলেও অন্ততপক্ষে 0.5%, অর্থাৎ পূর্বে যে বাজেটে বরাদ্দ দেওয়া হতো তার চাইতে 2 গুণ 3 গুণের বেশি যাতে বরাদ্দ এই আসন্ন বাজেটে প্রদান করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রবাসীদের জন্য এবার প্রথাগত বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি ভিন্নধর্মী বাজেট উপহার দেয়া হবে। প্রায় 110টার মতো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, কিন্তু এটা ঠিক যে এর অনেকগুলো আসলে আধুনিক যন্ত্রপাতি কিংবা প্রযুক্তির সুযোগ সুবিধাও সেখানে সক্ষমতা কম আছে। এই অর্থ বছরে অন্তত কিছু এনরিচ করার আমাদের একটা প্রকল্প আছে। এই অর্থ বছরে আমরা মূলত দক্ষ মানব সম্পদ দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি। প্রবাসীদের কল্যাণে দীর্ঘদিনের অপূরণীয় দাবিগুলো এবারের বাজেটে পূরণের লক্ষ্য রয়েছে সরকারের। যদি বাজেট বরাদ্দের মাধ্যমে আমরা কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা দক্ষ জনশক্তি, অতি দক্ষ জনশক্তি আরও বেশি করে প্রেরণ করতে পারি, আমরা আশা করি বিএনপি সরকারের প্রথম বছরেই প্রায় $45 বিলিয়ন মতো প্রবাসী আয় উপার্জন করা সম্ভব হবে। এই খাতের প্রতি নজর দেই, এই খাতের সাথে সংশ্লিষ্ট যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে প্রণোদনা প্রদান করি, নীতি সহায়তা প্রদান করি, যন্ত্রপাতি আমদানির জন্য ট্যাক্স রিবেট দিয়ে যেগুলি দিয়ে প্রশিক্ষণ করাবে, তাহলে অভিবাসন খাতটা বাংলাদেশের সরকারের বড় একটা ভরসার জায়গা তৈরি হবে। প্রবাসী কার্ড দেওয়া, ঢাকা সহ জেলা বিভাগীয় পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে প্রবাসী সিটি করা, প্রবাসীদের ইনভেস্টমেন্টের জন্য আলাদা ইকোনমিক জোনের কথাও বলা হয়েছে। কোনো কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকে দেশে ফেরত আসতে হয়, সেক্ষেত্রে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের একটা প্রজেক্ট চলমান আছে। সেই প্রজেক্টটাকে বৃদ্ধি করা, প্রবাসীদের ডেডিকেটেড করা একটা হসপিটাল করার কথা ভাবছি। এই অর্থ বছরে সেটা সাবমিট করা হবে। বিশ্বের 20টিরও বেশি দেশে কর্মরত আছেন প্রায় 1,39,00,000 বাংলাদেশি কর্মী। রেমিটেন্সের ধারা সচল রাখতে প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবল মানে বিশ্বজুড়ে এক মহোৎসব, আর এই আসর ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তৈরি হয় তা বিশ্ববিরল। বিশেষ করে পুরান ঢাকার অলিগলি রূপ নেয় চিরায়ত উৎসবে। শুক্রবার আয়োজন করা হয় বিশেষ এক র্যালির। আরও জানাচ্ছেন রাহান রাসেল। ফুটবল বিশ্বকাপ মানেই এক অদ্ভুত জাদু, পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধার উৎসব। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তা ছড়িয়ে পড়ে। তবে এই ফুটবল উন্মাদনা যখন পুরান ঢাকার ঐতিহ্যবাহী অলিতে গলিতে এসে পৌঁছায়, তখন তার রূপ হয় দেখার মতো। এলাকার জীর্ণ দেওয়াল আর প্রাচীন স্থাপনাগুলো যেন হঠাৎ করেই রূপ নেয় মিনি ব্রাজিল আর আর্জেন্টিনায়। এলাকা ভেদে বদলে যায় সমর্থকের রং। ঐতিহ্যবাহী এই জনপদে চলে নিজেদের প্রিয় দলের শ্রেষ্ঠত্বের এক নীরব অথচ উৎসব মুখর লড়াই। শুক্রবার এখানে আয়োজন করা হয় এক র্যালি, বর্ণাঢ্য ফ্যান র্যালি আর মিছিলে পুরান ঢাকা যেন ফিরে পায় নতুন যৌবন। এখানে ফুটবল কোনো সাধারণ বিনোদন নয়, এ যেন এক চিরায়িত আবেগ। দল মত নির্বিশেষে সব বয়সী মানুষ একসাথে একাকার হয়ে যান এই মঞ্চে। গায়ে প্রিয় দলের জার্সি আর হাতে প্রিয় দলের পতাকা নিয়ে রাজপথে নেমে আসেন বিভিন্ন দলের সমর্থকেরা। চিরচেনা সেই সরু গলিগুলো ঢেকে যায় নীল সাদা আর হলুদ সবুজ চাদরে। প্রতিযোগিতা চলে কে কার চেয়ে বড় পতাকা বানাতে পারে। মাইলের পর মাইল লম্বা পতাকা বানিয়ে চলে রাজপথ দখলের এক আনন্দজনক প্রতিযোগিতা। তবে এই রেষারেষিতে নেই কোনো তিক্ততা, নেই কোনো হিংসা। রায়হান রাসেল, ATN বাংলা। আর্জেন্টিনার দলে লিওনেল মেসি একাই মহাতারকা, আর সবাই তার ছায়াতেই চাপা পড়ে থাকেন। এবার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে অভিজ্ঞ আর তারুণের মিশলে দুর্দান্ত একটি দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালেনো। আবারও বিশ্বজয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তারা। পরাগারমানের রিপোর্ট। 11 জুন বিশ্বকাপ আসর শুরু হলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে খেলা দিয়ে।
দল ঘোষণা নিয়ে আর্জেন্টিনা ভক্তরা অপেক্ষায় ছিলেন। অবশেষে অপেক্ষার পালা শেষ। ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। 2022 বিশ্বকাপ দলের 17 জনকে রাখা হয়েছে এবারের দলে। এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ সবাই আছেন দলে। ফিটনেস ঘাটতির কারণে বাদ পড়েছেন মার্কোস অকুনা, আর অবসর নেয় দলে নেই অ্যাঙ্গেল ডি মারিয়া। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল গড়েছেন কোচ লিওনেল স্কালোনি। শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন মহাতারকা অধিনায়ক লিওনেল মেসি। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চ মাতাবেন তিনি। আর্জেন্টাইন এই তালিসমান নিজের শেষ বিশ্বকাপটা যে আবারও শিরোপার আলোয় রঙিন করতে চাইবেন তা বলাই বাহুল্য। গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণ ভাগে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ পরীক্ষিত সৈনিক। আক্রমণে মেসির সঙ্গী হিসেবে প্রতিপক্ষের ডিফেন্সে হামলা করবেন আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। এছাড়া দলে আছেন নিকো পাজের মতো নতুন কিছু তরুণ। সুযোগ পেলে যে সবটুকু ফোকাস নিজেদের দিকে তারা আনতে পারবেন তা বলাই যায়। নতুন পুরনোদের মিশেলে আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী। পরাগ আরমান, এটিএন বাংলা। ঢাকার গুলশানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সৌদি আরবিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI এর অফিস। গতকাল এর কার্যক্রম শুরু হয়। এ সময় চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, সৌদি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জনশক্তি রপ্তানিতে কাজ করবে সংগঠনটি। অনুষ্ঠানে চেম্বারের সদস্য ও সাবেক বর্তমান আমলারা সহ সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। আকিজ ভেঞ্চার ঈদ ফেস্ট। আকিজ ভেঞ্চার গ্রুপের আয়োজনে রাজধানীতে চলছে 3 দিনব্যাপী ঈদ ফেস্ট। শুক্রবার ছুটির দিনে ফেস্টে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলের এমফি থিয়েটারে চলা ফেস্টে আকিজের বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব স্টলে গিয়ে নিজেদের পছন্দ মতো পণ্য কিনছেন মানুষ। এদিকে ফেস্টে আসা বিভিন্ন বয়সী শিশু কিশোরদের জন্য অঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা করেছে গ্রুপটি। এর আগে বৃহস্পতিবার বিকেলে ফেস্টের উদ্বোধন করেন আকিজ পরিবারের অভিভাবক এবং আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিনের মা মনোরা বেগম। এ সময় চেয়ারম্যান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেস্টের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। লেবাননের হিজবুল্লাহর ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলের আঘাতে দখলদার ইসরায়েলের এক সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে এই হামলা চালায় সশস্ত্র সংগঠনটি। এর আগে এদিন লেবানন সরকার ও ইসরায়েল নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়, কিন্তু হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করে। এরপর সন্ধ্যায় লিটানি নদীর উত্তর দিকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে। এতে ইথান সামুয়েল লেমবার্গ নামের IDF এর ক্যাপ্টেনের মৃত্যু হয়। এরপরই ইসরায়েলি সেনারা ওই অঞ্চলে বিমান হামলা চালায়। এদিকে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, যতক্ষণ ইসরায়েল লেবাননে বোমা হামলা অব্যাহত রাখবে ততক্ষণ তারাও পাল্টা হামলা চালিয়ে যাবে। এছাড়া তেল আবিবের সঙ্গে সরাসরি আলোচনা থেকে সরে যেতেও লেবানন সরকারকে আহ্বান জানিয়েছে। এটিএন বাংলার নতুন ধারাবাহিক নাটক এই শহর এই পরিবারের শুভ সূচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় একটি আয়োজিত অনুষ্ঠানে নাটকটির নির্মাতা সম্রাট জাহাঙ্গীর, কলাকুশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় পারিবারিক গল্প নির্ভর নাটকটির কাহিনী, নির্মাণ ভাবনা এবং দর্শক প্রত্যাশার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সম্রাট জাহাঙ্গীর জানান, ব্যস্ত নগর জীবনের সম্পর্কে টানাপোড়েন, ভালোবাসা, ত্যাগ, দায়িত্ববোধ ও পারিবারিক বন্ধনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই শহর এই পরিবার। তিনি বলেন, পরিবারই মানুষের সবচেয়ে বড় শক্তির জায়গা, আর সেই মূল্যবোধই নাটকে প্রতিফলিত হবে। অনুষ্ঠানে শিল্পীরাও নাটকে কাজ করার অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী 7 জুন থেকে প্রতি রবিবার ও সোমবার রাত 8টায় এটিএন বাংলার প্রচারিত হবে ধারাবাহিকটি।
এই শহরে এই পরিবার আমাদের গল্প, আমাদের চারিপাশের পরিবারের গল্প, এবং এই যে পরিবারের দ্বন্দ্ব, সংঘাত, মানবিক মূল্যবোধ কিংবা মূল্যবোধের অভাব সব কিছু মিলায় একটা চমৎকার গল্প হবে। আমরা খুবই আশাবাদী যে এটা বহুদিন পরে একটা ভালো একটা আমাদের দীর্ঘ ধারাবাহিক হবে, এবং আমরা এটা নিয়ে এগিয়ে যাব এবং দর্শককে আবার টেলিভিশনে কিছুটা নিয়ে আসতে পারব। এবার খেলার খবর। দশ বছর পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ভারত। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শিরোপার লড়াইয়ে নামবে দু দল। এবার গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকদের কাছে 3-0 গোলে হেরে যায় পিটার বাটলারের দল। তবে সেমিফাইনালে নেপালকে হারিয়ে এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি মারিয়া ঋতুপর্ণাদের। অন্যদিকে ভারতের লক্ষ্য ষষ্ঠ শিরোপা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ইউরোপে প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ফুটবল দল। সান মেরিনোকে হারালো 2-1 গোলের ব্যবধানে। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবার অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। সীমান্তে 60 জনের পুশিন ঠেকালো বিজেপি, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং টহল জোরদার। বাংলাদেশ সহ ভারতে থাকা অবৈধ অভিবাসীদের দ্রুত বিতরণ চাইছে মোদী সরকার। বৈদেশিক কর্মসংস্থান খাতে বাজেটের অন্তত 1% বরাদ্দ চান বিশ্লেষকরা। প্রশিক্ষণ ও আবাসন সহায়তায় নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এবং বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে পুরান ঢাকার মানুষ। অলিগলিতে বাহারি জার্সিতে অসংখ্য ভক্তের র্যালি, সমর্থক বেশি আর্জেন্টিনা ও ব্রাজিলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।